এবং সময়কে অবহেলা করে বা সময়কে উপেক্ষা করে কখনো থিয়েটার হতে পারে না। হতে পারে, কেউ করতেই পারে, কিন্তু আমাদের যে বিবর্তন বা যে শিক্ষা, তো আমার যে শিক্ষা তাতে সেটা হয় না। সেই কারণেই আমি মৃতার ডায়েরি করেছি। এমনি একটাটা একটু পাগলই হয়, একটু আস্তে আস্তে পাগল হয়ে যায় একটা। ওভারঅল যে কমেছে তা নয়, কিন্তু যেটা হয়েছে আমি বলছি, তুমি 70-80 দশক 90 দশকে থিয়েটারের দলের সংখ্যা ছিল অনেক কম, থিয়েটার প্রযোজিত হতো অনেক কম, থিয়েটারের সংখ্যা ছিল কম, দলও কম, দল কম মানে প্রযোজনাও কম। তার ফলে মানুষ ঠিক ঘুরে ফিরে দেখতো। এখন এত দল হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা মানুষ দেখবে? 365 দিনের মধ্যে 480টা শো হচ্ছে, ডবল শো ধরে একাডেমি। নমস্কার, থেসপিয়ান্সের তরফ থেকে আমি দেবাদিত্য মুখোপাধ্যায়। আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রামটি, যে কর্মকাণ্ডটি আমরা আয়োজন করেছি, সেখানে 30 জন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বা নাটকের সাথে জড়িত এরকম কিছু মানুষের সাথে আমরা জানবো যে তারা এখন কি ভাবছেন থিয়েটার নিয়ে, আমাদের থিয়েটার ভবিষ্যৎ, বা তারা এখন কিভাবে থিয়েটারের সাথে যুক্ত রয়েছেন, কি তারা কাজ করছেন। আমরা আজকে পেয়েছি আমাদের সাথে সুজন মুখোপাধ্যায় বা নীলদা। আমরা সবাই জানি। নমস্কার স্যার। নমস্কার। আপনার কাছে স্যার প্রথমেই জানবো যে আপনাদের এখন কি প্রোডাকশন চলছে। দেখো, এই মুহূর্তে আমরা তো এই জুলাই মাসে এবছরেই 2024-এর যেটা আমাদের উৎসব হলো, উৎসবটা অ্যাকচুয়ালি যদিও আমার 50 বছরকে পূর্তিকে নিয়ে মানে উপলক্ষটা ছিল, কিন্তু উপলক্ষটা ছিল যেহেতু আমি এখন এই সময় দাঁড়িয়ে প্রায় 9টা নাটকে অভিনয় বা পরিচালনা করতে পেরেছি, সব মিলিয়ে একটা উৎসব করা, উদযাপন করা। এবং সেখানে জগন্নাথ বাড়ির সংবাদ থেকে শুরু করে আজকের মহাত্মা বনম গান্ধীও ছিল, বিনোদিনী অপেরার মতো নাটকও ছিল যেখানে আমি অভিনয় করি, ব্রেনের মতো নাটক ছিল দেবেশ চট্টোপাধ্যায়। তো সব মিলিয়ে সেইখানেই আমি একটি নতুন নাটক প্রযোজনা করি, চেতনার, যেটা নতুন একেবারেই সাম্প্রতিকতম নাটক, সেটা হচ্ছে হিবিজিবি বাহিনী। সেটি আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ছোটদের নিয়ে একটি কাজ করার, শুধু ছোট নয়, ছোট বড় মিলিয়ে, মানে গ্রিপসের একটা আঙ্গিকেই করা। সেই গ্রিপস থিয়েটারটা একটা আলিবাবা আলাদিনের গল্প অবলম্বনে আমি নিজেই প্রথম নাটক লিখি, কারণ ওটা না লিখলে অন্য কোনো নাটক মারফত ওটা আমি করতে পারছিলাম না। আমার যে ভাবনাটা যে একজন ছোটর সঙ্গে বড় মিলেমিশে একটা থিয়েটার তৈরি হবে, সেই হিবিজিবি বাহিনী হচ্ছে আমাদের শেষ প্রযোজনা। সেটার অভিনয় চলছে। মহাত্মা বনম গান্ধী তার আগের বছরের প্রযোজনা, সেটার অভিনয় চলছে। এছাড়া আমরা আরেকটি পরের বছর 2025-এ যে নতুন নাটক করব তার প্রস্তুতি চলছে। সেই নাটকটি সম্ভবত দস্তয়েভস্কির ইডিয়েট নিয়ে আমরা কাজ করব। এছাড়া মুচিরাম গুড় বঙ্কিমচন্দ্রের, সেটাকে নিয়েও আমার একটা বিশেষ কাজ করার, সেটা একটা উপলক্ষকে কেন্দ্র করে কাজ করার ইচ্ছে আছে। ভবিষ্যতের কাজের কথা আমি বললাম। তো এই মুহূর্তে আমাদের হিবিজিবি বাহিনী, মহাত্মা বনম গান্ধীর শো আছে, আমন্ত্রিত অভিনয় আছে। এছাড়াও আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে আমরা একটি নাটক, যেহেতু সবসময় সময়ের হাতিয়ার, সময়কে চিহ্নিত করে, মৃতার ডায়েরি, একটি 55 মিনিটের মনোলগ একটা প্রযোজনা করেছি। সেটাও আমিই লিখেছি, কারণ না লিখলে আমি মনে হচ্ছিল সময়কে আমি ধরতে পারছি না। সেটিও অভিনয়, টুকরো অভিনয় চলছে। সেটা একেবারেই প্রতিবাদ স্বরূপ, একটি সামাজিক যে প্রতিবাদ এবং যে গণ অভ্যুত্থান, যে আন্দোলন আমরা দেখতে পেয়েছি, অন্তত আমার জীবদ্দশায় আমি এরকম দেখিনি। তো সেইটার একটা কোথাও রিফ্লেকশন ওই নাটক। স্যার, আপনি কথাটা বললেন বা এটা উল্লেখ করলেন বলেই সেখান থেকে একটা প্রশ্ন। অনেকের সাথে আমরা কথা বলছি, অনেকের তাদের দৃষ্টিভঙ্গি আমরা জানছি, একটু আপনার থেকেও শুনতে চাইবো স্যার, যে সমাজ কিভাবে আমাদের এই থিয়েটারকে প্রভাবিত করছে বা করে এসছে, এখন কিভাবে করছে। না, আসলে কি হয়েছে, থিয়েটারের ইতিহাস তুমি যদি দেখো, থিয়েটার সবসময় মাইনরিটি কালচার বলা হয়, মানে সংখ্যালঘু। সিনেমা, সিরিয়াল, আজকে সিরিয়াল মানে ওটা তো ঘরে ঘরে পৌঁছে যায়, থিয়েটার তো এসে দেখতে হয়। তাই থিয়েটারের একটা অন্য মর্যাদাও আছে, সম্মানও আছে। কিন্তু থিয়েটারের যে এফেক্ট, যে জ্যান্ত এফেক্ট, সরাসরি এফেক্ট, সে নীলদর্পণ থেকে শুরু করে তুমি অঙ্গার হয়ে, কল্লোল হয়ে, পরবর্তীকালে মারির সংবাদ বলো, শয়েকগাল যুদ্ধে বলো, আমি কিছু নাম হয়তো মিস করে যাচ্ছি। তো আমাদের সবসময় একটা যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থান বা বিপর্যয়ের বা বা ক্ষয়ের, সবসময় আমরা মানুষের, যেখানে মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করা হয় না, বা ডন কিহতে যখন আমরা করি, ভীষণ ডন কিহতে যে কথা বলে, দেখার চোখ তৈরি করা, তো সেইগুলো সবসময় আমাদের থিয়েটারে থেকেছে, চেতনার থিয়েটারে থেকেছে। আমার আশপাশে আমি যে ছোট থেকে যাদের থিয়েটার থেকে বড় হয়েছি তাদের থিয়েটারেও থেকেছে।
থিয়েটার সেই ভূমিকাটা সবসময় পালন করেছে। বিনোদনের সঙ্গে সঙ্গে বিনোদনে কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ বেটল ব্রেক্টেরও কথা আছে, নাটকে বিনোদন থাকবে না এটা হতে পারে না। কিন্তু বিনোদনের মাধ্যমে তুমি কিভাবে মানুষকে সজাগ করছো বা প্রশ্ন তুলছো, এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছো, আহ, এবং সময়কে অবহেলা করে বা সময়কে উপেক্ষা করে কখনো থিয়েটার হতে পারে না। হতে পারে, কেউ করতেই পারে, কিন্তু আমাদের যে বিবর্তন বা যে শিক্ষা, বা আমার যে শিক্ষা, তাতে সেটা হয় না। সেই কারণেই আমি মিলিতার ডায়েরি করেছি। এটি একটি বিশেষ, বলছি বিশেষ, একটি গণ আন্দোলনকে কেন্দ্র করে তার একটা আয়না কোথাও চেষ্টা করেছি। এছাড়াও অন্যান্য হিবিজিবি বাহিনীতেও ছোটদের নিয়ে কাজ করেছি বলে, কিন্তু ওটাও একটা পলিটিক্যাল স্যাটায়ার। সেখানেও আজকের লোভ, লালসা, এবং এবং যে দুর্নীতি এবং নীতির অবক্ষয়, আদর্শহীনতা, সব কিছু যেন উঠে আসে। কোনোটা মজার মাধ্যমে আসে, কোনোটা খুব সিরিয়াসলি আসে, কোনোটা গান মিউজিক্যালের মাধ্যমে আসে। তো এই পরীক্ষাটাই সবসময় আমরা করেছি থিয়েটারে। সেটা কখনো চরম সাফল্য লাভ করেছে, আবার কখনো হয়তো অতটা করেনি। এটাই হতে পারে। যেমন মহাত্মা বনাম গান্ধীর মতো একটা নাটক, যেটা মূলত ভীষণ মূল্যবোধের নাটক, সম্পর্কের নাটক, কিন্তু রাজনীতিটা আড়ালে থাকে। গান্ধীজির যে রাজনৈতিক চরিত্র সেটা আড়ালে, এই রাজনৈতিক চরিত্র এবং গান্ধীজির যে সামাজিক চরিত্র বা পারিবারিক চরিত্র, এর যে সংঘাতটা নাটকটা এত সুন্দরভাবে আসে, তাই নাটকটি ভীষণ চিরকালীন, সব ঘরের গল্প হয়ে ওঠে। এবং আমার দৃঢ় ধারণা ছিল এত সিরিয়াস নাটক মানুষ দেখবে না, দেখবে হয়তো বেশি শো হবে না, কিন্তু ঠিক উল্টোই মানুষ প্রমাণ করেছে যে এই নাটকটার সঙ্গে মানুষ কোথাও। ওই জন্য আমরা যখন যে কোনো সৃষ্টি, আমার মনে হয় কখনো ওরমভাবে বলা যায় না যে এই নাটক, ওইভাবে আমরা সৃষ্টি করিও না, জানি না, মানে কখনোই করি না, কেউই করে না, আমি একার কথা বলছি না। আমরা কখনো ভেবে তো করতে পারি না। অবশ্য কোনো নাটক, কোনোটা স্যাটায়ার হয়, কোনোটা ভীষণ সিরিয়াস ডার্ক নাটক হয়, ডিপেন্ড করে। তো এইভাবেই আমার মনে হয় থিয়েটারের কাজই সেটা চিরকালই হয়ে এসছে। এবার তার সঙ্গে থিয়েটারের অর্থনীতি সেটা আরেকটা প্রশ্ন, কিন্তু থিয়েটারের কাজ কিন্তু সবসময় তাই। একটা সময় একটা প্রপার ডিমার্কেশন ছিল, বোর্ড থিয়েটার, কমার্শিয়াল থিয়েটার, গ্রুপ থিয়েটার। সেই বোর্ড থিয়েটার তো উঠে গেল। তো সমস্ত এখন থিয়েটারটা একটাই থিয়েটার হয়েছে। তুমি সেই থিয়েটারে কতটা নিজের যে তোমার দৃষ্টিভঙ্গি, নিজের যে ভাবনা চিন্তা, সেটা তুমি কতটা মঞ্চে আনতে পারছো। এত লোক থিয়েটার করছে, নানানভাবে করছে, সব যে ভালো হচ্ছে বলতেও পারবো না। কিন্তু আমার কোথাও মনে হয়, আমি যদি মানুষকে ভাবাতে না পারি, প্রশ্ন তুলতে না পারি, তাহলে তো মানে শুধুই করলাম, ভালো লাগলো, হাসলো, কাঁদলো, ভুলে গেল। মানে এই দীর্ঘদিন লং টার্ম মেমোরিতে যখন যে কাজ থেকে যায়, সেই সৃষ্টি থেকে যায় বলে মনে হয়। এবং সেই কাজ থিয়েটার চিরকালই করার চেষ্টা করেছে, আমার মনে হয় ভবিষ্যতেও করবে। স্যার, আপনার কথাগুলোর মধ্যে মানে অনেকগুলো প্রসঙ্গ এলো, আমি এক এক করে মানে দু একটাতে আসবো। প্রথম একটা যে প্রসঙ্গটা আপনার একদম শুরুতেই যেটা বললেন না, যে থিয়েটার সংখ্যালঘু অনেকেই মনে করেন, এবং সত্যিই তাই, আমরা দেখছিও, কিন্তু অনেক দলের ক্ষেত্রে দেখেছি যে থিয়েটারে দর্শক কমেছে। এই বিষয়টা আপনার কি মনে হয়, মানে এটা কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি? না, ওভারঅল কমেছে বলা যায় না, এটা আমি তোমার সঙ্গে দ্বিমত পোষণ করছি। ওভারঅল যে কমেছে তা নয়, কিন্তু যেটা হয়েছে আমি বলছি, তুমি 70-80 দশক, 90 দশকে থিয়েটারের দলের সংখ্যা ছিল অনেক কম, থিয়েটার প্রযোজিত হতো অনেক কম, থিয়েটারের সংখ্যা ছিল কম, দলও কম, দল কম মানে প্রযোজনাও কম। তার ফলে মানুষ ঠিক ঘুরে ফিরে দেখতো। এখন এত দল হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা মানুষ দেখবে? 365 দিনের মধ্যে 480টা শো হচ্ছে, ডবল শো ধরে একাডেমি। তো এবার মানুষের পক্ষে তো সম্ভব নয় সব নাটক হাউসফুল করে দেখা। ওই জন্য মানুষও একটু খবর নিয়ে, খোঁজ খবর নিয়ে, কোনটা ভালো রে। এবার কেউ বলবে স্টার কাস্ট, আমি ওইদিকে যাচ্ছি না। স্টার কাস্ট আছে, সেই নাটকও লোকে দেখেনি, এরকম প্রচুর উদাহরণ আছে, যদি কোট অ্যান্ড কোট বলি। আবার একদমই কেউ পরিচিত লোক নেই, সেই নাটক প্রচুর মানুষ দেখেছে শুধু নাট্য প্রযোজনার জোরে, টিমওয়ার্কের জোরে, এরম উদাহরণও আছে। সুতরাং মানুষ একটু, এত থিয়েটার হচ্ছে, থিয়েটার এত সংখ্যা বেড়ে গেছে, সেটা কোথাও থিয়েটারের ক্ষতি করছে বলে আমার মনে হয়। ভুলও হতে পারি, আমি জাজমেন্টাল হতে পারি না, নিদান দিতে পারি না, কিন্তু থিয়েটারের দেখা কিন্তু কমেছে আমার বলে মনে হয় না। আগেও লোকে যেরকমভাবে থিয়েটার দেখতো, এবং কিছু কিছু নাটক বেশি হাউসফুল হয়, বেশি লোকে ভিড় হবে, সব নাটকে তো সমান ভিড় হবে না, এটা তো সব সিনেমাতেও তাই হয় কি হয় না। সুতরাং এটা তো তোমার জগতের নিয়ম। সুতরাং এটা থাকবেই থিয়েটারে। কিন্তু যেটা হচ্ছে, ধরো মানে এবার এত লোক থিয়েটার, এত দল, এবং তার মধ্যে কোন নাটকটা সত্যি ভালো, মানুষ কি খোঁজ না গিয়ে, মানুষ না দেখলে, আমিও যেমন সব থিয়েটার কি দেখতে পাচ্ছি না,
মফস্বলে এত ভালো থিয়েটার হয় সবসময় দেখতে পাই না, কলকাতাতেই তাও চেষ্টা করি। আমি আমি কখনোই দল বেছে বা ওইভাবে দেখি না, আমি দেখি কি নাটক, তার টেক্সট কি, মানে কি কন্টেন্ট নিয়ে সে কাজ করতে চাইছে, কে আছে না আছে তো পরের ব্যাপার। আমি যদি একটা গৌতম হালদারের নাটক দেখতে চাই, অবশ্যই গৌতম হালদারের অভিনয় দেখাটা আমার প্রাপ্তি হবে, তারপর এক্সপেকটেশন নিয়ে যাব, বা দেবশঙ্কর হালদার বা রনিদা। একটা থাকে একটা এক্সপেকটেশনের লোকে যাচ্ছে, তার এক্সপেকটেশন হয় ফুলফিল হচ্ছে বা হচ্ছে না। হুম। আর একটা হচ্ছে নতুন দল কাজ করছে, যদি সে ভালো কাজ করে ঠিক লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে, কিন্তু এখনো পড়ে, এই বিশ্বাসটা আমার আছে। হয়তো সময় লাগে, কিন্তু এখনো পড়ে পড়ে। আর একটা স্যার, এর আগের কথার মধ্যে একটা কথা আপনি বললেন, এটা আমার মনে হয় যে আমাদের যারা জেনারেশন আছি, বা আমাদের থেকে যারা ইয়াং বা একদমই আমাদের সমসাময়িক যারা, তাদের এটা জানা খুব দরকার। হুম। এবং আমি ব্যক্তিগতভাবেও জানার জন্যই অনেকটা প্রশ্নটা করা, বলো। যে এই যে কমার্শিয়াল থিয়েটার, এটা একটা সময় খুব প্রাসঙ্গিক ছিল এবং প্রচুর মানুষ সেখানে স্টারদের নিয়েও কাজ হতো এবং সেটা খুব স্টারদের নিয়েই successful। কাজ হতো, স্টারদের স্টারদের নিয়েও নিয়েই, নয়, সেটাই, স্টার স্টারদের নিয়েই কাজ হতো। একদম ফিল্ম আর্টিস্ট, ফিল্ম আর্টিস্টদের নিয়েই, অভিনয় মানে সেখানে সেটা যে উত্তম কারণে কুমার একটা থেকে শুরু করে সবাই। হ্যাঁ তো সেই জায়গাটা যে শেষ হয়ে গেল, হ্যাঁ। এবং তারপর এখন যে শুধু একই ধারার একটা যে থিয়েটার, গ্রুপ থিয়েটার বা এই যে প্রচলনটা, আপনার কি মনে হয় স্যার, মানে এটা না দেখো, ওইটা ডিমলিশ বা ওটা শেষ হয়ে যাওয়াটা খুবই দুঃখের, ট্র্যাজিক। কিন্তু মুশকিল হচ্ছে যে প্রযোজক, মানে ওখানে তো একটা প্রযোজক থাকতো, থিয়েটার ওটা ওটা কিভাবে হয়? একটা পয়সা দিচ্ছে, তুমি অভিনয় করছো, তোমাকে পয়সা দিচ্ছে হলকে ভাড়া দিচ্ছে, মাস মাইনে হিসেবে কেউ আছে বৃহস্পতি শনি রবি করে, কিন্তু সেই ধরনের প্রযোজকরা হারিয়ে গেল। দেবনারায়ণ গুপ্তর মতো প্রযোজক, রাসবিহারী সরকার, প্রযোজকরা কই নেই। যারা একটু প্রযোজক আছেন তারা হয় সিনেমার দিকে চলে যাচ্ছেন বা কিছু বানানোর চেষ্টা করছেন। এই থিয়েটারের প্রতি একটা ভালোবাসা থেকে কিন্তু বোট থিয়েটারে অসাধারণ সব কাজ হয়েছে, অসাধারণ। সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, আমি সবারটা দেখিনি, বা কালী ব্যানার্জি বলো, সত্য বন্দ্যোপাধ্যায় বলো, আর নাম বললে অগন্তি নাম, মানে আরো অনেক, মানে অসুবিধা সব, মানে স্টলওয়ার্ড অভিনেতা। সুতরাং অনুপ কুমার বলো, রবি ঘোষ বলো, তো সেটা আস্তে আস্তে কেন সরে গেল? আরেকটা সরে যাওয়ার কারণ হচ্ছে যারা মূলত যাদের নাম বললাম কম বেশি, কিছু অনেক নাম মিস করলাম, তারা কিন্তু তাদের সবারই একটা থিয়েটার প্রেম ছিল। তারা সিনেমার লোক হলেও, সৌমিত্র চট্টোপাধ্যায়কে তুমি কি লোক বলো? তুমি তো আগে নিজেকে থিয়েটারের মানুষ বলতো, বাট ইজ এ সিনেমা স্টার। হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়ও তাই, জওহররাও তাই। এদের সবার একটা থিয়েটার ওরিয়েন্টেশন ছিল। আজকে যারা সিনেমা করছে বা সিরিয়াল করছে, সিরিয়ালে হয়তো অনেক থিয়েটারের ছেলেপুলেরা কাজ করে বা ওয়েবে, তাদের এই সিনেমার লোক থিয়েটার ওরিয়েন্টেশনটাই নষ্ট হয়ে গেছে। মানে আজ আমি কথা বলছি, আজকে দেব যদি থিয়েটার করতে চায় তবেই কমার্শিয়াল থিয়েটার আবার গড়ে উঠতে পারে, যদিও হলগুলো অনেক বিনষ্ট হয়ে গেছে। বা আমি বলছি যে এদের সেই ওরিয়েন্টেশনটা, সেটা আমি ওকে দোষ দিচ্ছি না, আমি বলতে চাইছি সেই ওরিয়েন্টেশনটা নেই। তার ফলে কমার্শিয়াল থিয়েটার যারা চালাতো, ভালো প্রযোজক কেন আসতো? কারণ তখন যারা স্টারেরা সবাই থিয়েটারকে ভালোবাসে, সবাই থিয়েটার করতে চায়, থিয়েটারের খিদেটা ছিল তার। এখন মুশকিলটা হয়ে গেছে, মানে এখন যেমন ধরো আমি, মানে কথার কথা বলছি, আমি মারির সংবাদের যে কম্বিনেশন নাইটটা করলাম, একটা স্টারের মারির সংবাদ, মানে করলাম কারণ সেলিব্রেশনের জন্য মারির একটা নাটকের 50 বছর, মানে ওটা একটা কমার্শিয়াল ভেঞ্চার। একদম, নাটকটা খুব ইন্টেলেকচুয়াল নাটক, বাট ভেঞ্চারটা ইজ এ ভেরি কমন। দ্যাট ইজ দ্য থিয়েটার। সেই থিয়েটার কোথায়? পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সিরাজদৌল্লা করেছে, একসময় বলিদান হয়েছে, উৎপলবাবু চৈতালি রাতের স্বপ্ন করেছেন। সো ওইগুলো হয়েছে, এরম টুকরো টাকরা কিছু হয়েছে, কিন্তু এই যে একেবারে ইন দ্য লং জার্নিতে, যেটা চিরকাল বিশ্বরূপা, রঙ্গনা, যেখানে অজিতেশ বাবু কাজ করেছেন, গণেশ মুখোপাধ্যায়ের মতো ওরকম বড় পরিচালক ছিলেন, সারকারিনা, নানান রকম ক্যাবারেও হচ্ছে, আবার অসীম চক্রবর্তী ওরকম কাজ করছেন। সো এই লোকগুলো সব আজকে হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার ফলে ওটা যা হওয়ার ছিল তাই হয়েছে। আর এই থিয়েটারটা কেন বেঁচে গেল যদি তুমি প্রশ্ন করো, কারণ এই থিয়েটারটা যারা করে তারা কিন্তু কিছু পাওয়ার আশায় করছে না। তারা নিজেকে সবসময় শানিত করার জন্য নিজেকে, আমি মরে যেতে দেবো না, সে আমার 30 বছর বয়স হোক, 40 বছর হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, আমি সবসময় থিয়েটারটাকে সবসময় একটা আয়নার মতো রাখবো আমার সামনে। দর্শককে যেমন দেখাবো, দর্শককে যেমন দেখাচ্ছি, আমার নিজেও তো আমি শিক্ষিত হচ্ছি, আমার ওই শিক্ষাটাকে আমি নষ্ট করতে দেব না। যে কারণে এত কষ্ট করেও আমরা থিয়েটার করে যাচ্ছি, অসুবিধে সত্ত্বেও করছি, মানুষ দেখছে বলে হয়তো সার্ভাইভ করে যাচ্ছে। মানুষ একদম যখন দেখবে না, বন্ধ হয়ে যাবে দল, মানে আমি বলছি, আমি খুব হাইপোথেটিক্যালি বলছি। তো এই থিয়েটারটা বেঁচে গেল এই কারণ, মানে ধরো চেতনাও যদি ধরো আজকে
অরুণবাবু যখন খুব অসুস্থ, করছেন না কাজ, সুমন মুখোপাধ্যায় বা বম্বেতে। এবার আমি যদি কোনোভাবে, মানে এটা আমি নিজেকে পিঠ চাপড়ানোর জন্য বলছি না, আমি যদি সেই অসম্ভব ঝাঁপিয়ে না পড়তাম, হয়তো চেতনাও আজকে কিভাবে থাকতো আমি জানি না। এবার আমি ঝাঁপিয়েছি মানে যে সেটা এবার সাকসেস মানুষের ভালো লাগলো বলে আমি বেঁচে গেলাম, তাই এখন অবধি 8-9 বছর আমি টিকে আছি, বা আমি আমার ফেসটা বলছি 2000। এবার যদি মানুষের ভালো না লাগাতে পারি, আমি কতদিন চালাতে পারবো? আমি তো গ্রান্ট পাই না, পাই না। সুতরাং আমি চেষ্টা করবো শেষ অবধি, একদম শেষ রক্তবিন্দু অবধি করে যাবো, বাট স্টিল উইল, মানে সুতরাং আমাদের ওই, মানে এটাকে অনেকে প্যাশন বলে, কি বলে, নেশা না কি সব বলে, ওইসব আমি বলি না। প্যাশন, এটা প্রেম, একদম প্রেম। মানুষে মানুষে যেমন প্রেম হয়, নারী পুরুষে যেমন প্রেম হয়, মানে তেমনি থিয়েটার একটা অসম্ভব প্রেমের জায়গা, এবং প্রেমটা তৈরি হচ্ছেই কিন্তু শিক্ষা থেকে, শিক্ষার জায়গা। স্যার এখানে আমি আরেকটা জিনিস একটু আবার একটু জানতে চাইবো, সেটা হলো যে এই যে আপনি একটা বললেন যে আপনি জবে থেকে চেতনার হাত ধরলেন বা হাল ধরলেন, আপনার স্যার এই পুরো থিয়েট্রিক্যাল জার্নিতে আসা এবং এটার মধ্যে থাকাটা যদি একটু আমাদের বলেন। থাকাটা তো পারিবারিক সূত্রেই খানিকটা, পরিবারে যেহেতু আমি যখন জন্মাচ্ছি, চেতনা তখন একদম মানে মধ্য গগনে, একদম সংবাদ সুপারহিট, প্রচুর শো, মানে 73 আমি 74-এ জন্মাচ্ছি, মানুষ সংবাদ, তারপরে জগন্নাথ নামছে, মানে তখন চেতনা ক্রিম গোল্ডেন টাইম, আমেরিকা যাচ্ছে। সো আমি মানে অটোমেটিক্যালি কি হয়, একটা পুরো পরিবার ওখানে যাচ্ছে, আমাকে ফেলে রেখে যেতে পারে না, ছোট, তা আমি আমেরিকা গেলাম, সেখানে একটা পাঠ করলাম, একটা গান ছিল, ছোট বাচ্চা ছোট স্থান। তো এইভাবে কিন্তু আমার যেটা মনে হয়েছিল, আমি যখন পারফর্ম করছি, আমি অভিনেতা নাও হতে পারতাম, কিন্তু পরিচালক হওয়াটা তো অনেক পরে। কিন্তু আমার মনে হচ্ছিল যে এই যে আমি একটা জ্যান্ত মানুষ, এত মানুষ বসে আছে, আমি কিছু একটা করছি, গান গাইছি, বা সেখানে মানুষ দেখে হাসছে বা হাততালি দিচ্ছে বা দিচ্ছে না, সাইলেন্স, চুপ করে আছে, সে এইটা আমার কাছে ভীষণ, মানে আমার কাছে অসম্ভব একটা শিহরণ জাগিয়েছিল, যে এরমভাবে তাহলে মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশন হতে পারে। স্টেজ অ্যাক্টিংয়ের কথা বলছি, সিনেমা বা এর কথা বলছি না। তো সেই থেকেই আমার আস্তে আস্তে পৃথিবী, তাও আমি বহুদিন শুধু বসে থেকেছি মহড়া কক্ষে, দেখে গেছি। আমার পার্ট তো ছিল না, ওই বয়সে কোনো পার্ট থাকতো না। আমি যখন 6-এ পড়ছি, অঞ্জন দত্তের কাছে যাই, সেখানে একটা থিয়েটার করি ছোটদের, 88-89, তারপর অঞ্জনদার নাটকে হিরো হই যখন, তারপরে টেলিভিশনে সুযোগ পাওয়া, অডিশন দিই, তারপরে সবই অটোমেটিক্যালি হয়েছে। মানে ওই কাজ করতে 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 একদিন করলে তোমার, ওই যে বললাম না, একটা ভালো কাজ যদি তুমি করো, ভালো অভিনয় করো, সেটা আরেকজন বলবে সেটা খুব ভালো করছে, সে আবার আরেকজনকে নেবে, আবার সে আরেকজনকে নেবে, এই করেই কিন্তু তৈরি হয়। কারণ আমার কোনো তো সিনেমা বা সিরিয়ালের কোনো ভিত্তি ছিল না। আমার বাবা সিনেমায় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেও বাবা সিনেমা জগতের সঙ্গে তার একদম যোগই ছিল, সিনেমা বা টেলিভিশনের জগতের সঙ্গে। কিন্তু থিয়েটারের জগতে অবশ্যই উনি মানে অসম্ভব লেজেন্ডারি একজন ব্যক্তিত্ব। তো সেইখান থেকেই আমার যাত্রা, কিন্তু আমি, এবং সেটা আমার বাবার, মানে আমার বাবার অবদানটা ভীষণ, মানে ভেতরের অবদান। মানে আমি যেটুকু করেছি আমি নিজের চেষ্টাতেই করেছি, সেখানে বাবাকে আমার জন্য কাউকে বলেও দিতে হয়নি যে আমার ছেলেকে নাও, বা আমি কোনোদিন দেখিনি। আমার বরঞ্চ অভিমানী হয়েছে কেন বলে না। তারপর একটা সময় গিয়ে কাজ পেতে শুরু করেছি, আর মনে হয়নি। তারপরে বরঞ্চ আমি চেতনার বাইরে সেই সময় 90s-এ অনেক কেয়ার করি না করেছি, লাইন অঞ্জনদার অনেক একদম হিরো, মেন রোল করেছি, 21 বছর বয়স, 22। তো তাদেরও সেই বাইরের থিয়েটারেরও একটা বড় অবদান আছে আমার শিক্ষার ক্ষেত্রে। স্যার আপনি কথার মধ্যে না একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আমার মনে হয় বললেন, যেটা আমাদের দর্শকদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে একটা দীর্ঘ সময় আপনি বসে দেখতেন, আপনি থাকতেন এবং দেখছেন থিয়েটার, এবং আপনি হয়তো সেটা রোল পাচ্ছেন তা না, কিন্তু দেখছেন আপনি। এইটা কতটা ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয় আজকের প্রজন্মের খুব জানা উচিত। ইম্পর্টেন্ট, কিন্তু কি জানো তো, আমি দেখেছি আমার যে অনেক আজকের যারা ওয়ার্কশপ করে ছাত্রছাত্রীরা, তারা বলে স্যার রিহার্সাল দেখবো, বা আমি শুধু চা বানাতে আসবো বা দেখবো, মানে ভাবছি এবার দেখাটা কি জানো তো, মানে দেখতে তুমি পারোই, মানে দেখার ছেলে হয়তো অনেক আছে যারা দেখতে চায়। এই আজকেও রিহার্সাল হচ্ছিল, অনেকে দেখছিল, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বলে দেখবো, হ্যাঁ দেখ। এবার মুশকিল হচ্ছে তুমি গ্রহণ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে তুমি কতটা গ্রহণ করতে পারছো। আমি জগন্নাথের স্টেজ পারফরমেন্স প্রায় 200-300টা দেখেছি, যেতাম, কিছু করার ছিল না, দেখতাম, উইংসের ধারে বসে দেখতাম, কখনো হলে বসে দেখতাম। দেখতে 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 আমি সব ভাবার চেষ্টা করি, এটা কেন হলো, এটা কেন হলো, এটা কেন করলো। এই যে একটা নিজেকে আবিষ্কারক হিসেবে তৈরি করা, এইটা অর্ধেক লোক পারে।
তফাৎটা ওইখানে হয়ে যাচ্ছে। দেখতে চাইতে তুমি পেতেই পারো, কিন্তু তুমি দেখে তুমি নিজের মতো একটা অ্যানালিসিস তৈরি করা, বা এই ভদ্রলোক এই অভিনয়টাকে কেন লোকে এত ভালো বলছে, বা উনি এই ভালোটা কোনটা করলেন, ওনার এই বডি ল্যাঙ্গুয়েজটা কেন করলেন, আচ্ছা কথাটার মডুলেশনটা এরকম কেন হলো, এই যে এই মেধাটা তৈরি করা খুব দরকার। এই মেধাটা যদি তোমার থাকে, তুমি 100 দিন বসে দেখেও তোমার কিছু হবে না। মানে এটা আমার ধারণা, কিছু হবে না। ওই মেধাটা কিন্তু নিজেকেই তৈরি করতে হয়। তুমি ওয়ার্কশপ করতে পারো, তুমি এনএসডিও যেতে পারো, আরো ট্রেনিং সেন্টারে যেতে পারো, কিন্তু ফাইনালি তোমাকে জাজ করতে হবে। ফাইনালি তোমার নিজের, ফাইনালি বলছি, তুমি যদি খুব বড় নাসিরুদ্দিন শাহ হতে চাও, ইরফান খান হতে চাও, আরো অনেক নাম আছে, তো তারা কিন্তু পরেশ রাওয়াল হতে চাও, তারা কিন্তু সবাই ভালো কাজ দেখেছে, যেমন দেখে উপলব্ধি করতে পারে না। পরেশ রাওয়াল কখনো তার 70 দশকে তাকে জগন্নাথকে আবার ডাকতে পারে না, হ্যাঁ জগন্নাথকে নিয়ে এসে অনবাবু ছেলেই করবে। তার মানে লং টার্ম মেমোরি, একটু আগে বলছিলাম, ওনার মেমোরিতে এমন গেঁথে গেছে, এমন ভাবে যে সৃষ্টিটা, নাটক তো উনি দেখেননি 30 বছর 35 বছর দেখেননি, কিন্তু ওই দেখাটা থেকে যায় মাথায়। নাটক সেটা করতে পারে। সিনেমায় তো আমি আবার চালিয়ে দেখতে পারি, কিন্তু আবার ঋত্বিক ঘটকের ছবি, যে কোনো ছবি দেখতে পারি, নাটক তো থেকে যায় ভেতর থেকে, যে আবার দেখতে ইচ্ছে করে। যে জগন্নাথ যখন আমি আবার করছি, আমি নিজে অভিনয় করছি জগন্নাথ, তখন পুরোনো জেনারেশন যেমন দেখতে আসছে, দেখি বাবার পর ছেলে গ্রাম করেছে, এই একটা মনোভাব নিয়ে, আবার একটা নতুন জেনারেশন যারা জগন্নাথ শুনেছে খালি, তাদেরও তো প্রাপ্তি হচ্ছে। আমার অভিনয়ের চেয়েও বড় প্রাপ্তি হচ্ছে নাটকটা, ডিজাইনটা দেখা, নাটকটা কি লিখেছেন, নাটকটা কিভাবে লিখেছেন, তার মিউজিকের প্রয়োগ এত অনবদ্য, মিশেল, এইগুলো এইভাবেই এগিয়ে যায় থিয়েটার। মানে থিয়েটার এইভাবেই এগিয়ে যায়। এগোনোর জন্য কাউকে দরকার পড়ে, তারপরে টিম ওয়ার্ক তো লাগেই, টিম লাগবেই ফাইনাল, কারণ ইটস এ টিম ওয়ার্ক, ফাইনালি ইটস এ টিম ওয়ার্ক। স্যার, এই আপনাদের যেরকম এই জগন্নাথ আবার আপনারা করলেন, বা সেটা এতটা ইম্পর্টেন্ট, কারণ তার ডিজাইনটা দেখা, তার সেটার জন্যই এতটা ইম্পর্টেন্ট। সেই সূত্রেই বলছি যে ক্লাসিক্যাল নাটক কতটা ইম্পর্টেন্ট এখনকার। ক্লাসিক্যাল বলতে তুমি কি বলছো? আমি মানে শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, এটা বলছো? সেটা থেকে শুরু করে পুরোনো দিনের নাটক। না, ইম্পর্টেন্ট তো বটেই। আজকে যদি কেউ চাক ভাঙা মতো ভালোভাবে করতে পারে, খুবই ভালো। বা দানসাগর মতো নাটক যদি হয়, সাধারণ নাটক, দেবাশিস মজুমদারের লেখা, নীলকণ্ঠ সেনগুপ্ত করেছিলেন, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় একসাথে অভিনয় 73 সালে, আমি দেখেছি বোধহয় 76, আমার একদম খুব হালকা স্মৃতি। বা কেউ যদি টিনের তরোয়াল যেমন সুমন মুখোপাধ্যায় করেছে মুখোমুখির হয়ে, বা কল্লোল যদি কেউ করতে পারে, এবার দেখতে হবে যে সেই নাটকটা আজকের সময় প্রেক্ষিতে কতটা মানে মানে একেবারে না, মানে আউট অফ দ্য টাইম মনে হয়, সেটাও দেখতে হবে। কারণ শেক্সপিয়ারের নাটক চিরকালীন, শেক্সপিয়ারের নাটক বেশিরভাগ নাটকের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো হিউম্যান, যতদিন হিউম্যান নেচার থাকবে, সিভিলাইজেশন থাকবে, থেকে যাবে। সেই জন্য শেক্সপিয়ার ঘুরে ঘুরে আসে। রবীন্দ্রনাথের দেখো বিসর্জন, বারবার বিসর্জনের যে থিম ধর্মের যে সংঘাত, সেটা বারবার ফিরে ফিরে আসে, অচলায়তনও আসে। সুতরাং কিন্তু রবীন্দ্রনাথটা একটু অন্য ঘরানা, তার ভাষা, তার সুতরাং এই নাটকগুলো অবশ্যই হয়ও তো। আমাদেরই ব্রেক্টের নাটক তো, ব্রেক্ট প্রচন্ড বাংলায় পপুলার। ব্রেক্টের নাটক বারবারই তো নতুন জেনারেশন, কেউ গ্যালিলিও করছে, কেউ ট্রিপেনি অপেরা করছে, মানে যেগুলো খুবই ব্রেক্টের সবচেয়ে পপুলার নাটকের মধ্যে পড়ে। বা আরো আরো নাটক, বা এইগুলো কিন্তু ফিরে ফিরে আসছে, একদম যে আসে না তা নয়। দরকার, ক্লাসিক করা খুব দরকার, খুবই দরকার। সেটা আমেরিকান ক্লাসিক হতে পারে, ব্রিটিশ ক্লাসিক হতে পারে, বা আমাদের স্বদেশেরও হতে পারে। উৎপল্লথের নাম বললাম, আরো আরো অনেক নাটক আছে। মুচিরাম গুড়ের কথা, মুচিরাম গুড় হয়তো ক্লাসিক ঠিক নয়, কিন্তু মুচিরাম গুড়ের মধ্যে একটা অদ্ভুত ফ্লেভার আছে, একটা বঙ্কিমচন্দ্রের সেই ফ্লেভার। প্লাস মুচিরাম গুড় ফাইনালি যে বার্তাটা দেয়, মানে আমি সবে কাজ শুরু করেছি, সো দেখা যাক। মানে আমার মনে হচ্ছে সেটা খুব মানে একটা, ওটা হচ্ছে আবার একটা বাংলা থিয়েটারের পুরনো 150 বছরের যে রঙ্গালয় গেল না 1 বছর আগে, সেখানে অনেক নাটক হয়েছিল 5-6টা, সেটাও একটা ট্রিবিউট হতে পারে। হ্যাঁ, কল্লোল যদি কেউ করতে পারে অবশ্যই, কারণ খুব কঠিন করা, খুবই কঠিন, মানে এগুলো ফিরিয়ে আনা যেতেই পারে অবশ্যই। বাদল বাবুর কিছু নাটক আছে, বাদল এবং ইন্দ্রজিৎ ফিরিয়ে আসতেই পারে। বাদল অনেক নাটক আছে, একটা সুন্দর কমেডি আছে ওনার, কবি কাহিনী, অসম্ভব ভালো। কিন্তু একটু ওই সেই সময়ের লেখা বলে টেলিফোন, ওইগুলো একটু পাল্টে নিতে হবে, নাহলে সময়টা পাল্টে গেছে, তো গ্যাজেটস পাল্টে গেছে, তো এদের কাছে আমরা কিন্তু ফিরে ফিরে যাই, যারা বড় নাট্যকার, ক্লাসিক নাট্যকার, ফিরে ফিরে যাই।
স্যার আমাদের আজকে মানে অনেকটাই সময় আমরা কাটালাম, আরো কাটাতে পারলে তো ভালো, কিন্তু না না, সে যাই তো হোক, বটেই। সেখানে আমি একটা মানে আমাদের 30 বছর আমরা কমপ্লিট করছি। হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন যেটা আমাদের সবার কাছেই থাকে, হুম। এই আপনি তো একটা দীর্ঘদিন এত ছাত্রছাত্রী আপনার কাছে শিখতে এসছে বা হুম। আপনি তাদেরকে নিয়ে ডিল করেছেন, Right. আহ, পরিবর্তনটা কতটা এবং তাদের জন্য আপনার কি বার্তা? মানে ধরুন সবাই তো আর এসে শিখতে মানে পারছে না। আজকের জেনারেশন, আজকের জেনারেশন এখন যারা নাটক শিখছে বা শিখতে চাইছে বা করছে বা দলে আসছে, এবং তাদের জন্য কি বার্তা? কারণ অনেকেই আছে যারা আমার মতে বার্তাটা মানে আমরা যদি অনেস্টলি বলতে হয় তাহলে একটাই হতে পারে, তুমি যদি মানে কোনো কিছুকে পাওয়ার জন্য এসো না, ইফ ইউ ওয়ান্ট টু ডু থিয়েটারকে, যদি সত্যি ভালো লাগে থিয়েটার, তবেই আসো থিয়েটার করতে। একটু থিয়েটার করলাম, একটু করে যদি কিছু হয়ে যায়, বা আমার জীবনে কিচ্ছু হওয়ার নেই তাই থিয়েটার করতে এলাম, মানে এই ভাবনা থেকে দূরে সরতে হবে। আগে দেখতে হবে আমি কেন আসছি, আমার কোথায়। হ্যাঁ, ছোটবেলায় পাড়ায় করেছিলাম, স্কুলে একবার করেছিলাম, তাই ওয়ার্কশপ করতে চলে এলাম। এগুলো কি হয়, করতেই পারো, কিন্তু সেটা কোনো কাজে দেবে না ফাইনালি। তোমার নিজের ইন্টেনশনটা কি, তুমি নিজে কতদূর একজন অভিনেতা বা পরিচালক হওয়ার জন্য কতদূর যেতে পারো, বা হয়তো তুমি সাকসেস নাও পেতে পারো, মানে সাকসেসটাকে পরে ভাবতে হবে। মানে থিয়েটার থেকে মানে আমি অবশ্যই নিশ্চয়ই কিছু পাচ্ছি, তাই এত থিয়েটার করছি, হুম, সে পাওয়াটা আমি খানিকটা বলেছি তোমার সঙ্গে কথা। একদম তাই আজকে যারা আসছো থিয়েটার করতে, সেই ভাবনা থেকেই আসা। আদর্শর কথা আমি বলছি না, কারণ আদর্শটা গুলিয়ে গেছে আজকের সময় দাঁড়িয়ে, সেরকম আদর্শ নেই। যে রাজনীতির জায়গাতেও কোনো মানে সেরকম কোনো আমাদের রোল মডেল নেই প্রায়। হুম, আহ, তো সেই জায়গায় আমরা যেটুকু পড়াশোনা করেছি, বা তোমাদের নিজেদের পড়াশোনা, তোমার নিজেরই একটা আদর্শ, সেটা মূলত মানবিক জায়গা থেকে তৈরি হয়। প্রথমত আগে আমরা মানুষের মতো আচরণ করাটা সবচেয়ে বেশি দরকার। তার মধ্যেও ডুপ্লিকেসি থাকবে, দ্বিচারিতা থাকবে, লোক ঠকানো থাকবে, টর্চার থাকবে, অনেক কিছু থাকবে। যা হয়, এই যে বলছি না, থিয়েটারের মুশকিল হচ্ছে থিয়েটার যে কেউ খুলে ফেলতে পারে দল। এই যে কেউ, তোমার কোনো প্যারামিটার নেই। এই প্যারামিটারটা নেই বলে, মানে আমি চাইলে তো আজকে এনআরএস মেডিকেলে বা যে কোনো প্রাইভেট হসপিটালে চাকরি পেতে পারবো। ঠিক। আমাকে তো প্রপার থাকতে হবে, আমি তো যাইনি সেটা। তা আমি যে সময়টা দিয়েছি যেখানে, সেখানেই আটকে আছি, সেখানেই আমার সাফল্য, সেখানেই আমার ব্যর্থতা, সেখানেই দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা, রাগ, সবটা। এটা আমার এত দীর্ঘদিনের জার্নি আছে, কিন্তু যারা নতুন শুরু করছো তারাও সেটা ভেবে ভীষণ এখনকার যেটা, মানে আমি দোষ দিচ্ছি না, দোষের ব্যাপার না। মোবাইল ফোনেও তুমি দেখো, মানে আমি নিজেও এত এত মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছি। মোবাইল দ্বারা আমার প্রচার করতে হয় থিয়েটারকে, হ্যানা ত্যানা। এবার তার ফলে কি হচ্ছে, আমাদের ধৈর্য কমে যাচ্ছে, ডিফোকাসড হয়ে যাচ্ছে। আজকে এটা ভাবছি, কালোটা ভাবছি, তোর 2 মাস থিয়েটার করলাম, এবার চল তো একটা অডিশন দিয়ে আসি। অডিশন দিয়ে যদি চান্স পেয়ে যাও ভালো, তোমার যদি ইনবর্ন ট্যালেন্ট। কিন্তু মুশকিল হচ্ছে একটা কোথাও স্টিক করে থাকা, আর ওই যতটা ফেক কম হওয়া যায়। ভীষণ ফেকনেস এসে গেছে তো আমাদের মধ্যে। মানে ফেক বলতে আমি বলছি ওই, হুম, যেটা তুমি নও সেটা তুমি প্রমাণ করার চেষ্টা করো না। যা তুমি সেটাই করো, যা তোমার দক্ষতা, সেই দক্ষতা দিয়েই লড়ে যাও, দক্ষতা বাড়াও, কিন্তু কখনোই ফেকনেস করো না। মানে বড্ড ফেক আছে কিছু চারপাশের লোক, এত ফেক, এত মিথ্যে কথা বলে, এত মিথ্যে স্বপ্ন দেখায়, মিথ্যে আশ্রয় দেয়। আমি যেমন অনেক ছেলেকে বলি, তারা হবে না অভিনয়টা, ওয়ার্কশপ করলি মানে হবে না, মানে তার শিখছে, তাহলে তাকে 10 বছর শুধু শিখে যেতে হবে। হুম, কোথায় শিখবে, কে শেখাবে? আমাদের থিয়েটারে তো সেই সময়টা নেই আমি আলাদা করে শেখাতে পারবো, ওই রিহার্সাল চলতে। সুতরাং ওই, টু বি ভেরি অনেস্ট, অভিনয়টা সবার দ্বারা হয় না, এটাও বুঝতে হবে, বা পরিচালনাটা। এইটা আমি বলছি, এইটা আজকের প্রজন্মে এবার অভিনয় ঝাঁকে ঝাঁকে সব আসছে। থিয়েটারে আসছে কারণ যে সিরিয়ালে হয়তো চান্স পাচ্ছে না, বা সিনেমা সিরিয়ালে চান্স পেলে তো হয়েই গেল, ছেড়ে দাও। এবার যে চান্স পাচ্ছে না সে বলছে, তাহলে আমি একটু থিয়েটারে একটু ঘষে নিই, এই যে একটু ট্রাই করি, এই ব্যাপারটা ইটস ভেরি ডেঞ্জারাস। এটা একটা কোথাও আমার মনে, মানে আরো ডিপ্রেস করে দেবে তাকে। আমার মনে হয় সে যদি মনে করে সত্যি এর পেছনে লেগে থাকার বা দীর্ঘদিনের লড়াই করার তার সেই সাহস আছে, সেই মানে কি বলবো, সেই ধৈর্য আছে, তবেই তার আসা উচিত। শুধু গড্ডালিকা প্রবাহে ভাসার জন্য, বা কিছু বাইরের চাকচিক্য বা চমকের জন্য, আহ, তার জন্য তো আরো অনেক কাজ আছে। কি দরকার এটা এসে? অভিনয় একটা অবভিয়াসলি গ্ল্যামার আছে, কোট হুম, আনকোট, থিয়েটার ছাড়া, থিয়েটারের বাইরে বলছি, থিয়েটারেরও গ্ল্যামার আছে, অন্য গ্ল্যামার সেটা।
সিনেমা বা সিরিয়ালের একটা অদ্ভুত গ্ল্যামার। তুমি একটা সিরিয়ালে করবে, তোমার পাড়ার লোক চিনে যাবে, পানের দোকানের লোকটা চিনবে, আলুর দোকান মাছওয়ালা চিনবে, দাদা দেখলাম। এবার লোকে ভাববে ওরে বাবা, বিরাট কিছুই করেনি, কিন্তু সে আদৌ কিছুই করেনি। সে একটা আজকের কালচারের একটা অংশ হয়েছে। লোকে চিনতে পারাটা একটা ভালো একটা ফ্যাক্টর হতে পারে না। মানে আমি বলছি, আমি তো একদম। দীর্ঘদিন দেখে এসছি, আমি বাসে ট্রামে যখন চড়েছি, চিনতে পারাটা ফ্যাক্টর হয় না। এবার কিছু কিছু লোক তার মধ্যে জেনুইন থাকে, আবার কিছু কিছু লোক জাস্ট, এখন তো এত সোশ্যাল মিডিয়া হয়েছে তাই বিভ্রান্ত হওয়ার খুব চান্স আছে। সো বি অনেস্ট, যদি মনে করো সত্যিই ভালোবাসো তবেই আসো, এটাই আমার বল। ইন নাটশেল, অনেকটা বললাম। না না, একদমই স্যার, আমরা তো শুনতেই চাই। আর একটা জাস্ট এই আপনার এই কথার মধ্যে না একটা জিনিস আমি বারবার মনে হচ্ছে যে অনেক জায়গায় আমরা শুনেছি মানুষকে বলতে যে এই যে থিয়েটারের ফান্ডিং, পয়সা নেই তাই করছি না, এইগুলো কতটা ইম্পর্টেন্ট? মানে ইম্পর্টেন্ট তো বটেই, তুমি ফান্ড ছাড়া একটা হলের ভাড়া 12,000 টাকা, তারপর আলোর পেমেন্ট আছে, তোমার তো একটা শো করতে গেলে খরচা লাগে। বেশি খরচাটা যদি টিকিট বিক্রি থেকে যে তুলতে পারছে না, যে হুম। পাচ্ছে সে মিটে গেল। হুম। আমি অনেকটা পেরেছি, ম্যাক্সিমামটাই পেরেছি, তাই আমি এখন সার্ভাইভ করে আছি। কিন্তু সেক্ষেত্রে তখন সাবসিডির দরকার পড়ে, যেখান থেকে গ্রান্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট যেটা প্রথা চালু হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারও একটা অল্প কিছু দেয়। তো থিয়েটার তো এটা বিদেশেও হয়, এই সাবসিডিটা থাকে, সেজন্য থিয়েটার সাবসিডিতে খুব খুব ইম্পর্টেন্ট। সেখানেও তো পলিটিক্স ঢুকে গেছে। হ্যাঁ, মানে সেখানেও কদিন আগেও তো একটা ঘটনা ঘটেছে, সে বললে আবার একটা 1 ঘন্টার আলোচনা হবে। সেইটা ঢুকে গেছে। চেতনা তো দীর্ঘদিন গ্রান্ট পায় না। আমি যখন চেতনা ঘাসিরাম কোতোয়াল করছি, মানে ব্যাংকের আক্ষরিক অর্থে 5,000 টাকা পড়েছিল। সো এখন হাসছি বটে, যখন মানে আমার খরচা হয়েছিল নাটকটা করতে 3 লাখ টাকা। সো এবার টাকাটা আমি জোগাড় করেছিলাম আমার নানান রকম বন্ধু বান্ধব সোর্স থেকে, নিজে খানিকটা। কিন্তু সেটা যে সবাই জোগাড় করতে পারবে তার তো কোনো মাথা ব্যথা নেই, কেউ ধার দেনা করে, কেউ। আমার কেয়া চক্রবর্তীর ইতিহাসও জানি, গয়না গয়না বিক্রি করে, গঙ্গা ময়না থেকে। তো এগুলো থিয়েটারের, এগুলোকে খুব গাল গল্পের মতো শোনায়, অনেকে ভাবে ও বাবা এইসব, মানে কিন্তু এটা ওই কেয়া চক্রবর্তীর মতো প্যাশন কোথায়? মানে কেয়া চক্রবর্তী, এটা আমি দেখিনি, ওনাকে অভিনয় দেখিনি, আমার দুর্ভাগ্য, অসম্ভব দুর্ভাগ্য অজিত। কিন্তু এই যে ওনাকে নিয়ে সিনেমাটা করতে গিয়ে জেনেছি, বা যেটুকু জেনেছি, বা এই আজকে দাঁড়িয়ে ধরো বিনোদিনীর মতো অভিনেত্রী সেই সময় দাঁড়িয়ে কি স্ট্রাগলটা করেছে, বাপরে বাপ, কিন্তু তাদের তো এত কিছু পাইনি। তো এগুলো তো ভাবতে হবে যে এরা এত কিছু করেও কিছু পাইনি, তো আমরা তো অল্প কিছু করে এত কিছু পেয়ে যাচ্ছি। সো তোমার এত চিন্তার কি আছে? যদি তুমি গ্রান্ট না পাও, লড়ে যাও, তোমার যা অস্ত্র আছে লড়ে যাও। কতদিন পারবে জানি না, কিন্তু লড়ে যেতে হবে, লোককে কনভিন্স করতে হবে, বলতে হবে আমার থিয়েটারে টাকা দিন, কিছু টাকা দিন, কিছু জানি না কিভাবে, আমি এইভাবেই করেছি। এবার আমার কথা হয়তো কিছু লোক শুনেছে, সবার কথা যে শুনবে তাও বলছি না, শুনতেও পারে আমার থেকে অন্য লোকের কথা। আমি সেভাবেই করেছি, নাহলে আমি টাকা পেলাম কোথায়? টাকা, একটা টাকা তো গ্রান্ট। সো তোমাকে না একটুখানি পজিটিভ মাইন্ড নিয়ে থাকতে হবে। অবশ্যই একটু নাটকের বিক্রিটা ভালো না হলে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড লাগতে পারে, কারণ কল শো থেকে আমাদের বেশি আয় হয় না, বেশি আয় হয় না। মানে এমনই খরচা দিতেও পারে না, যেটুকু টাকা থাকে সেটুকু সবাইকে দিতেই চলে যায়। তা আমাদের মূল যেটুকু হয় খুব অল্প। এবার কিছু কিছু কল শোতে হয়তো ভালো টাকা পাওয়া যায়। এবার নিজেদের অভিনয় যদি আমরা খরচাটা তুলে একটু লাভ করতে না পারি, তাহলে সেই থিয়েটার সার্ভাইভ করা খুব মুশকিল। তখন তোমার গ্রান্টের হেল্প লাগবে। বহু দল এইভাবেই থিয়েটার চালিয়ে এসছে এখন। তারা কিন্তু কিন্তু আমি কিন্তু আমাকে বাঁচিয়েছে, আমার চেতনাকে বাঁচিয়েছে দর্শক। দর্শক যদি টিকিট কেটে দেখতে না আসতো, আমার দল দল আজকে নাটক করতেই পারত না। বা আমন্ত্রিত অভিনয়গুলো না পেতাম, সেটা তুমি ঘাসিরাম বলো, মাগন রাজার পালা বলো, ডন তাকে ভালো লাগে বলো, রানী ক্লেউসা বলো, আজকে গান্ধী বলো, গোপাল উড়ে বলো, সব সব কিছুই কিন্তু কম বেশি দর্শক কোনোটা হাউসফুল করিয়েছে, কোনোটা হাউসফুল না হলেও মানে আমাকে কখনো ডুবিয়ে দেয়নি আর কি। খুব ভালো লাগলো স্যার, অনেকটা সময় আমরা কাটালাম, আমরা শুনলাম, এবং আশা করব ভবিষ্যতে আরো আমরা এরকম কথোপকথনের মধ্যে দিয়ে নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই, তোমাদেরকে অনেক অভিনন্দন, 30 বছর থেসপিয়ান্সকে, তোমাদের সবাইকে, তোমাকে সহ টিমের সবাইকে ধন্যবাদ জানাই। 30 বছর থিয়েটার করাটা তো একটা বড় পদক্ষেপ তো বটেই, এবং আশা করব 30 বছর যখন চলেছে, থেসপিয়ান্স নাম যখন, তখন এটা আরো ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। এবং থিয়েটার করাটা
একটা সত্যি ভীষণ থিয়েটার, একটু পাগলরা ছাড়া থিয়েটার কমই করে। এ পাগল মানে ওই রকম পাগল বলছি না, বলছি পাগল বলতে মানে এমনি একটাটা একটু পাগলই হয়, একটু একটু পাগল, একটু আস্তে আস্তে পাগল হয়ে যায় একটা। হ্যাঁ হয়ে যায় এটা, তুমি যাক সেটা আর একটা গল্প, এটা আজকে আর বলা যাবে না। সেটা একটা পাগলামি লাগে, সেই পাগলামিটা হলে তবেই হ্যাঁ মানে ডন কিহতে মতোই পাগলামি বেরিয়ে পড়লো নাইট হতে। নাইট হবে। হ্যাঁ নাইট হতে বেরিয়ে পড়লো। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ।